ইরানের সাথে যুদ্ধে আমেরিকা আর ইসরায়েল আরও একটা বিশাল নৈতিক পরাজয়ের মুখোমুখি হইল। ইরান পৃথিবীতে এক অনন্য উচ্চতায় পৌঁছায় গেল। আন্তর্জাতিক রাজনীতিতে ইরান জাতি হিসাবে এখন শুধু সামনেই অগ্রসর হবে, আর পিছাবে না। আলহামদুলিল্লাহ, এই লড়াইয়ের নেতৃত্ব যিনি দিলেন তিনি যুদ্ধ শুরুর প্রথম প্রহরেই শহীদ হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য সহ, এমনকি খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ এবং মাত্র 14 মাস বয়সী নাতনি কম্পাউন্ডে হামলায় নিহত হয়েছিল। যে ইরান ধ্বংস হয়ে যাবে বলে যারা ভবিষ্যৎবাণী করছিল, যারা বলছিল ইরানকে প্রস্তর যুগে ফেরত দেবে, তাদের মুখে ছাই দিয়া আজকা তেহরান থেকে আসা সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা দিয়া শুরু করি। সেটা কালো কাপড়ে ঢাকা লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সমুদ্র না, রাষ্ট্রের ওই বিশাল স্থাপত্যও না। সবচেয়ে হৃদয় বিদারক ছবিটা হইল একটা ছোট্ট পতাকায় ঢাকা কফিন, 14 মাস বয়সী একটা শিশুর কফিন, যেটা বসে আছে ঠিক গোটা দুনিয়ার জিওপলিটিক্যাল সংঘাতের একদম কেন্দ্রে। আন্তর্জাতিক মিডিয়া যখন আয়াতুল্লাহ আলী খামেনির বিশাল রাষ্ট্রীয় জানাজার সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য নিয়ে ব্যস্ত, গ্র্যান্ড মোসাল্লার ভেতরে হাজার হাজার মানুষ তখন কাঁদতেছে মঞ্চের ওই সবচেয়ে ছোট্ট কফিনটা নিয়ে। খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানি যুদ্ধের প্রথম হামলাতেই দাদার সাথে যে শহীদ হয়ে গেছে। ইরান ইচ্ছাকৃতভাবে এই মানবিক বিপর্যয়টাকে দুনিয়ার সামনে সম্প্রচার করছে। একটা অকল্পনীয় পারিবারিক ট্র্যাজেডিকে তারা রূপান্তরিত করছে এক প্রতিরোধের এক অনমনীয় মনস্তাত্ত্বিক অস্ত্রে। একটা নীরব পারিবারিক দাফনকে বানায় ফেলছে পশ্চিমের বিরুদ্ধে চিরস্থায়ী অবাধ্যতার প্রতীকে। আর ঠিক এই জায়গাতেই পৃথিবীর প্রতি ইরানের আসল রাজনৈতিক বার্তাটা লুকানো আছে। বেশিরভাগ সময় সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা কোনো কূটনৈতিক চিঠিতে লেখা থাকে না। ইরানের পৃথিবীর প্রতি সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটা কি? সেটা হইল ঠিক আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর দিনটাকেই বেছে নেওয়া হইল ওই কাছে ঘেরা কফিন দুনিয়ার সামনে মেলে ধরার জন্য। ওয়াশিংটন যখন 4 জুলাই আতশবাদী ফোটাইতেছে তাদের স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপনের জন্য, সেই একই দিনে তেহরানের মোসাল্লায় লক্ষ লক্ষ মানুষ বুক চাপড়ায় কাঁদতেছে কাছে ঘেরা এক কফিনকে ঘিরা, যেখানে সুপ্রিম লিডারের সাথে শুয়ে আছে প্রথম হামলায় নিহত পরিবারের আরো 4 জন। ইরান আমেরিকার এই উদযাপনকে মিথ্যা প্রমাণ করে দিল কয়েকটা কফিন দিয়া। ইরান এখানে আর একটা বড় খেলা খেলছে। কি খেলা? এই অবিশ্বাস্য জনসমুদ্র, এই কান্নার ওই পারে আসল খেলাটা কি? ইরান এই 5 শহর জুড়ে বিশাল জানাজা মিছিলটাকে বানায় ফেলছে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা মাস্টার ক্লাসে। শোকের এই গোটা রাষ্ট্রীয় স্পেকটাকেলটাকে তারা পর্দার আড়ালের শান্তি আলোচনায় একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরান শান্তি আলোচনায় কি কি আদায় করতে চাইতেছে এখন? হরমুজ প্রণালী, যেই প্রণালী দিয়ে একসময় দুনিয়ার 1/5 তেল গ্যাস যাইত, তার উপরে নিজেদের নিয়ন্ত্রণ নিরঙ্কুশ কইরা ইরান যুদ্ধের একটা স্থায়ী সমাপ্তি আদায় করতে চাইতেছে। ইরানের চিফ নেগোসিয়েটর কাজেম গরিবাবাদী সরাসরি ফ্রান্স আর ব্রিটেনকে কঠোর প্রকাশ্য হুঁশিয়ারি দিছে। কারণটা কি? কারণটা স্টারমার আর ম্যাখো একটা যৌথ বিবৃতি দিছিল, যেখানে তারা প্রয়োজনে হরমুজে একটা বহুজাতিক নৌ মিশন মোতায়েনের প্রস্তুতির কথা বলছিল। গরিবাবাদীর জবাব হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর হাতে। সংকট সৃষ্টিকারীদের তাদের দুঃসাহসিকতার পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এইটা একটা গুরুতর সতর্কবার্তা। এইবার আসেন আসল চমকে। কি সেটা? কোরআনের আয়াত দিয়া কূটনীতি, সবচেয়ে চতুর চাল। এই জানাজায় ইরান এমন একটা জিনিস করছে যেটা বিশ্লেষকরা বলছে ফিউনারেল ডিপ্লোমেসি, জানাজার কূটনীতি। 30টার বেশি বিদেশি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাইতে আসছে। আর প্রত্যেকটা দলকে যখন কফিনের সামনে আনা হয়েছে, ঠিক তখন কোরআনের একটা করে আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এইটা পাবলিক ডিপ্লোমেসিতে একটা নতুন জিনিস, যা আগে কখনো হয় নাই, এক অভাবনীয় উদ্ভাবন। আসেন আয়াতগুলো একটা একটা করে দেখি, আর দেখেন কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার প্রাপ্য অনুযায়ী বার্তা দেওয়া হয়েছে। তার আগে আর একটা জিনিস বলে নিই, ইরানের চোখে বিদেশি রাষ্ট্রগুলো 2 ভাগে বিভক্ত। এক ভাগ হইল রেজিস্ট্যান্স ক্যাম্প, যেমন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হাস্ত আল শাবি, লেবানন, এরা ইরানের আদর্শিক যুদ্ধের সহযোদ্ধা। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একই কাতারের লড়াকু এরা।
এদের আয়াত দেওয়া হয়েছে যুদ্ধ, অঙ্গীকার, শহীদ, বিজয়ের। অর্থাৎ তোমরা আমাদের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড। আর এক ভাগ হইল মিশর, কাতার, তুরস্কের মতো রাষ্ট্র। এদের বেলায় ইরানের বার্তাটা মূলত তোমরা জানাজায় আসছো, আমাদের বৈধতা দিছো, এই জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাদের যুদ্ধের সৈনিক না। তাই এদের দেওয়া হয়েছে প্রশংসার আয়াত, জান্নাত, সন্তুষ্টি, কিন্তু যুদ্ধ বা সহযোদ্ধার আয়াত না। হামাসকে কি বলা হইল? বাংলা হইতেছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে। তারা তাদের অঙ্গীকারের সামান্যতম পরিবর্তনও আনেনি। অর্থাৎ তোমরা কথা রাখছো, তোমরা আমাদের লোক। হিজবুল্লাহকে কি বলা হলো? বাংলা হইতেছে তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আঘাত পেয়ে থাকো, তারাও অনুরূপ আঘাত পাইছে। আমরা মানুষের মধ্যে পালাক্রমে বিজয় এবং পরাজয়ের দিন ঘুরায় দিই, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। নাসরুল্লাহর মৃত্যুর পরে ভেঙে পড়া হিজবুল্লাহকে সোজা সান্ত্বনা আর সাহস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে বলা হইল সূরা আল ফাতের আয়াত। বাংলা হইতেছে যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন এবং আল্লাহ তোমাকে এক মহাবিজয়ীর সাহায্য দান করেন। সুস্পষ্ট বিজয়ের বার্তা। সিনকে দেওয়া হইল আর এক আয়াত। বাংলা হইতেছে আল্লাহ এটি করেছেন শুধু তোমাদের জন্য সুসংবাদ হিসাবে এবং তোমাদের হৃদয়কে আশ্বস্ত করার জন্য, আর বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। একটা ইতিবাচক বন্ধুত্বপূর্ণ আয়াত। ইরাকের হাসদ আল শাবি বা পিএমইউ বাহিনীকে বলা হলো যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। শহীদ মৃত্যুর আয়াত। আর এবার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ধারালো আয়াতটা সৌদি আরবকে। যখন সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে আসলো তখন পড়া হলো সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, বদর যুদ্ধের আয়াত। এডিটর সাহেব শোনান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء। নিশ্চয়ই তোমাদের জন্য শিক্ষা ছিল সেই দুই বাহিনীর মধ্যে যারা যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্য দল ছিল অবিশ্বাসী। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের জন্য শিক্ষা রয়েছে। ভয়ঙ্কর খোঁচা। বদর যুদ্ধ যেখানে ছোট্ট একটা মুসলিম বাহিনী বিশাল শত্রুকে হারাই দিছিল, আর বদর হয়েছিল আজকে সৌদি আরবের মাটিতেই। সৌদি আরব যুদ্ধের সময় আমেরিকাকে নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিছিল, কিন্তু ইরান ছোট বাহিনী হয়েও বিজয় অর্জন করলো। বদর যুদ্ধের সাথে নিজেকে অ্যালাইন করলো ইরান। কাতারকে দেওয়া হইল ইসলামিক জিহাদের মতোই সেই আল ফাতার আয়াত, যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন, আল্লাহ তোমাকে এক মহাবিজয়ের সাহায্য দান করেন। তবে কাতারের বেলায় এর মানে নরম, কারণ কাতার মধ্যস্থতাকারী। সমর্থনের জন্য ধন্যবাদ। তুরস্ককে বলা হইল আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে সংগ্রাম করে তাদের তুলনায় যারা ঘরে বসে থাকে। আঙ্কারা ঘরে বসে থেকে সতর্ক ভূমিকা নিয়েছিল, সেই দিকেই ইঙ্গিত দিছে ইরান। পাকিস্তানে দেওয়া হইল সূরা আল ইসারার আয়াত, হে আমার রব, আমাকে সম্মানের সঙ্গে প্রবেশ করান এবং সম্মানের সঙ্গে বের করে আনেন, আর আপনার পক্ষ থেকে আমাকে সহায়ক কর্তৃত্ব দান করেন। সততা আর বৈধ কর্তৃত্বের জন্য দোয়া, সহায়তার জন্য দোয়া। আর মিশরকে বলা হইল তাদের প্রতিদান তাদের রবের কাছে হবে চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। খেয়াল করেন, হামাস হিজবুল্লাহকে যেমন যুদ্ধ আর সহযোদ্ধার আয়াত দেওয়া হইল, মিশরকে সেটা দেওয়া হইল না। বার্তাটা পরিষ্কার, তুমি আসছো ধন্যবাদ, তুমি বন্ধু, কিন্তু তুমি আমাদের যুদ্ধের সৈনিক না। দেখলেন তো, একটাও শব্দ আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়নি, অথচ পুরো একটা কূটনৈতিক বার্তা। কে বন্ধু, কে সন্দেহভাজন, কে বেঈমান, সব বলে দেওয়া হইল শুধু কোরআনের আয়াত দিয়া। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টার ক্লাস। আর কি হইল? নতুন নেতৃত্বের অভিষেক। এই জানাজা সপ্তাহ ইরানের জন্য শুধু একটা শোক না, এটা একটা বার্তা। নেতাকে শহীদ করা যায়, কিন্তু নেতৃত্বের ধারা থামানো যায় না।
খামেনিকে শহীদ করার এক সপ্তাহের মধ্যে 8ই মার্চ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নতুন সুপ্রিম লিডার নিযুক্ত করে। শত্রুপক্ষ ভাবছিল মাথা কেটে ফেললে গোটা শরীর ভেঙে পড়বে, বিশৃঙ্খলা নামবে, ব্যবস্থা ধসে যাবে, কিন্তু হইল তার উল্টা। উত্তরাধিকারে তো মসৃণভাবে হাত বদল হইল যে বাইরের কেউ টেরি পাইল না। আর মোস্তফা এই জানাজায় উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিটাই এখানে শক্তির লক্ষণ। কিরকম? নতুন সর্বোচ্চ নেতা প্রকাশ্যে আসতেছেন না, নিরাপত্তা চাদরের আড়ালে থাকতেছেন, কারণ ইরান আর কোনো ভুল করবে না, শত্রুকে আর একটা টার্গেট দেবে না। এটা দুর্বলতা না, এটা শেখা কৌশল। যে জাতি প্রথম হামলায় তার নেতাকে হারাইছে, সে জাতি এখন প্রত্যেকটা পদক্ষেপ হিসাব করে ফেলতেছে। আর এই জানাজার আসল শক্তি ব্যক্তিতে না, জনতায়। লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যখন রাস্তায় নামে, 100-র বেশি দেশ যখন প্রতিনিধি পাঠায়, তখন সেটা প্রমাণ করে আমেরিকা ইসরায়েল যত ইরানকে এক ঘরে করতে চাক, ইরান এক ঘরে হয়নি। শোককে এখানে বদলে দেওয়া হয়েছে ঐক্যের এক বিশাল প্রদর্শনীতে। এটাই বিপ্লবের ধারাবাহিকতা। একজন নেতা মাটির নিচে যান, আর একজন উঠে দাঁড়ান, আর জনতা পেছনে অটল থাকে। এইবার আসি আমাদের নিজেদের কথায়। ইরানের এই বিজয়, যেটা আর একটা মহাকাব্য, এটা দূরের কোনো খবর না। এটা আমাদের জন্য একটা শিক্ষা। প্রথম শিক্ষা কি? প্রতীকী অস্ত্র। ইরান একটা কফিন, কয়েকটা আয়াত আর একটা তারিখ দিয়া গোটা দুনিয়াকে বার্তা দিয়ে দিল। একটাও গুলি না ছুঁয়া, একটা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া। রাষ্ট্র চলে বন্দুকে যতটা, তার চেয়ে বেশি চলে গল্পে, ন্যারেটিভে। অথচ আমরা নিজেদের ন্যারেটিভটা, নিজেদের গল্পটা ঠিকমতো বলতে শিখিনি। আমরা জুলাইয়ের গল্পই বলতে শিখি নাই ঠিকমতো দুনিয়াকে। ইরান শোককেও কূটনীতিতে রূপান্তরিত করে ফেললো, আর আমরা নিজেদের বিজয়ের গল্প অন্যকে লিখতে দিয়ে দিই বা নিজেরা বলি না। দ্বিতীয় শিক্ষা কি? ভৌগোলিক ক্ষমতা যদি খেলতে জানো। ইরানের হাতে হুরমুজ আছে, কিন্তু আসল কথা এই না যে হুরমুজ আছে। আসল কথা, ইরান জানে হুরমুজকে কিভাবে ক্যাশ করতে হয়, এনক্যাশ করতে হয়। ভূগোল সবার হাতেই থাকে, লিভারেজে রূপান্তর করতে জানে গুটি কয়েক রাষ্ট্র। আমাদের হাতে বঙ্গোপসাগর আছে, ইন্দো প্যাসিফিকের হৃৎপিণ্ড, যার উপর দিয়ে ইন্ডিয়া, চীন, আমেরিকা 3 পরাশক্তি চোখ গেড়ে বসে আছে। আর আমাদের ঘাড়ের ঠিক উপরে ঝুলতেছে শিলিগুড়ি করিডোর, সেই চিকেন নেক। দিল্লি এই চিকেন নেক নিয়ে রাতে ঘুমাইতে পারে না, আর আমরা এই কাঠটা হাতে নিয়ে বছরের বছর ঘুমাই আছি। আমরাই ঘুমাই আছি। ইন্ডিয়ার সাথে টেবিলে বসার সময় মেরুদণ্ড সোজা রাখতে পারতাম। তারা জানতো আমরা তার পথের মারায় যাওয়া গালিচা না, আমরাও একটা ফ্যাক্টর, আমাদেরকে গুনতে হবে। আমাদের হাতে চিকেন নেক আছে। আর আরেকটা জায়গায় ইরানের সবচেয়ে বড় শিক্ষা আছে। সেটা কি? স্বল্প বাজেটেও বড় শক্তিকে ভয় দেখানো যায়। ইরান দামি যুদ্ধ বিমান, রণতরী এর পিছনে ছোটেনি। সে বেছে নিছে সস্তা কিন্তু কামড়ে ধরার মতো অস্ত্র, দেশীয় মিসাইল, ড্রোন, উপকূলীয় প্রতিরক্ষা, আর ঢাল হিসেবে নিজের ভূগোল। প্রমাণ করছে একটা দুর্বল অর্থনীতি যদি বুদ্ধি করে খেলে, পরাশক্তিকে নাস্তানাবুদ করে দেওয়া যায়। ফ্যাসিবাদ উত্তর নতুন বাংলাদেশের জন্য এর মানে পরিষ্কার। একটা কার্যকর সামরিক ডেটারেন্ট আমাদের স্বল্প বাজেটেই সম্ভব। শুধু সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। উদ্দেশ্য যুদ্ধ বাঁধানো না, উদ্দেশ্য এইটুকু, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার আগে যে কেউ যেন 2 বার ভাবে। আমাদের সামরিক ডক্ট্রিন আগা 5 তলা বদলায় ফেলতে হবে, যেন আমরা ইরানের মতো কার্যকর ডিটারেন্স গড়ে তুলতে পারি। ফ্যাসিবাদের ছাই থেকে জেগে ওঠাই নতুন বাংলাদেশ যদি নিজের ভূগোল নিয়ে অন্ধ থাকে, কৌশল নিয়ে অন্ধ থাকে, শুধু বড় শক্তির করুণার উপরে নির্ভরশীল থেকে যায়, তাহলে স্বাধীনতাটা থাইকে যাবে শুধু কাগজে, আর আমরা আজাদ হব না। আর যদি আমরা চোখ খুলি, নিজের ভূগোল চিনি, নিজের শক্তি চিনি, তাহলে এই সাগর, এই ভূগোল, এই মাটি একদিন আমাদের দর কষাকষির শক্তি হবে, নেগোসিয়েশনের শক্তি হবে। ইরানকে দেখা জেগে ওঠার সময় আমাদের এখনই। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, দশকের পর দশক ধরে যে লোকটাকে, যে মানুষটাকে ডিকটেটর বলা হয়েছে, স্বৈরাচার বলা হয়েছে, জাতির কাঁধে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন বলে পশ্চিমা গণমাধ্যম ধারাবাহিকভাবে প্রচার করেছে, সেই মানুষটি শাহাদাতের পর জানা যায় এই যে জনসমুদ্র উপচে পড়া ভিড়, এখন তার হত্যাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাথে পশ্চিমা গণমাধ্যম কি বলবে এখন? কোনো স্বৈরাচারের জানা যায় এত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে কেউ ছুটে আসে, এবং সেই জানা যায় যারা এসেছেন তাদের বেশিরভাগ মানুষ শোকাভিভূত, চোখের পানি ফেলছে, ভালোবাসা, গভীর শ্রদ্ধা জানাচ্ছে। আর ইরানের জনগণ বুক ফাটা চিৎকার করে বলছে তাদের সর্বোচ্চ নেতা
সাইয়েদ আলী উজমা খামেনির হত্যার প্রতিশোধ চায়, তারা প্রতিশোধ নিতে চায়। এই যে কান্না, ভালোবাসা, শ্রদ্ধা, বুক চাপড়ানো আর্তনাদ এবং প্রতিশোধের আগুন তাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে, এগুলো কি কেউ কোনোদিন কোনো স্বৈরাচারের জন্য কেউ করে বা হয়? কোনো স্বৈরাচারের পক্ষে কি এই ভালোবাসা, মানুষের এই শ্রদ্ধা অর্জন করা সম্ভব হয়? অথচ তাকে কিন্তু এই নামেই, এই বলেই তাকে হত্যা করা হয়েছে। এখন কি জবাব দেবে তারা? এদিকে ইয়েমেনে গত কয়েকদিন ধরে আমি যথেষ্ট ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, ফলো করছি। আজকে সেখানে খবর হচ্ছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনে যে সরকার, সেই সরকারের সামরিক বাহিনীর সংঘর্ষ হয়েছে। তাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তারা দাবি করছে এই সংঘর্ষে 50 জনের বেশি হুতি যোদ্ধা নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আসলে তাদের কথা, এই দাবিটা খুব একটা বেশি পাত্তা পাচ্ছে না। তাহলে ইয়েমেনের পরিস্থিতি কি আবার নাজুক হয়ে পড়ছে? আবার মারামারি, সংঘর্ষ, যুদ্ধ, গৃহযুদ্ধ কি ছড়িয়ে পড়বে দেশটিতে? আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই দুটো বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। ইরানের সর্বোচ্চ শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হলো আজকে। আগামীকাল তেহরানে শোক মিছিল, তার পরের দিন কোমে জানাজা, তারপরে চলে যাবে কফিন ইরাকের নাজাফ, কারবালা, বাগদাদ, এই সমস্ত শহরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কফিন চলে আসবে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদে। মাশহাদ শহরে কফিন আনার পর সেখানে আবার জানাজা হবে, শোকানুষ্ঠান হবে। তারপরে 9 জুলাই তার দাফন সম্পন্ন হবে। কিন্তু আমরা এখন যা দেখছি, সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকেই এই পর্যন্ত মানুষ কখনো চুপ থাকলো না। সব সময় তার হত্যার বিচার চেয়ে রাস্তায় দিন রাত যাপন করলো ইরানের হাজার হাজার লাখ লাখ মানুষ। তার হত্যার বিচার চেয়ে এখন শোক মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে। সেই স্লোগানে নেতৃত্ব দিচ্ছেন ইরানের বিপ্লবী নারীরা। দিকে দিকে একই কথা, সর্বোচ্চ নেতার হত্যার বিচার চাই, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ চাই। এখানে কান্না নয়, শোক নয়, নেতা হত্যার বিচার চাই। তাদের কথা একটাই। এবং ইরানের সর্বস্তরের মানুষ, ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, জরাথ্রুস্ট, যে যে পর্যায়ের যে অঙ্গনের মানুষ আসুক থাকুক না কেন, তারা সবাই সর্বোচ্চ নেতার এই শোক মিছিলে সামিল হচ্ছে, শোকের অনুষ্ঠানে সামিল হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে। একইভাবে সারা দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ইরানের বুকে। সর্বোচ্চ নেতার বিদেহী রুহের মাগফিরাত কামনা করছেন তারা, সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাচ্ছেন, সর্বোচ্চ নেতার প্রতি তাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা সবাই শোক প্রকাশ করছেন। অনেকে বলছেন, বিশ্ব নেতাদের অনেকেই বলছেন, সর্বোচ্চ নেতা প্রতিবাদ প্রতিরোধের উজ্জ্বল পথ তিনি আবিষ্কার করে দিয়ে গেছেন, বিশ্ববাসীর নেতা ছিলেন তিনি, বলছেন মানুষ এভাবে। একজন স্বৈরাচারকে কি কেউ এইভাবে এত সম্মান দেখায়, এত শোক করে কারোর জন্য, কোনো স্বৈরাচারের জন্য? এমনকি আমেরিকার কোনো প্রেসিডেন্টের জন্য এরকম কোনো এত মানুষ জড়ো হয়েছে, পৃথিবীর প্রান্ত থেকে ছুটে এসেছে? জর্জ আব্রাহাম লিঙ্কনের জন্য নাকি 2.5 লাখ মানুষ সমবেত হয়েছিল তার শেষকৃত্য অনুষ্ঠানে, সবচেয়ে বেশি নাকি এটা। কোথায় 2.5 লাখ আর কোথায় 2.5 কোটি, 3 কোটি?
ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে মানুষ ছুটে এসেছে। 2.5 লাখ মানুষের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে শেষকৃত্য অনুষ্ঠান যদি সম্পন্ন হয়, আর সেই মানুষ যদি গণতন্ত্রের প্রতীক হয়, তাহলে 2.5 কোটি মানুষ যে নেতার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি জানালো এবং যার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুহুর্মুহু স্লোগান হচ্ছে, সেই নেতাকে গণতন্ত্রের বা সেই নেতাকে মানুষের নেতা বলবেন, নাকি 2.5 লাখ মানুষের নেতাকে গণতন্ত্রের প্রতীক বলবেন? কে বড় নেতা? সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের জনগণ দ্বারা নির্বাচিত, জনগণের প্রতিনিধি, জনগণের ইমাম ইরানিরাই নির্বাচন করেছে। ভালো মন্দ সেটা ইরানিরা দেখবে। এটা দেখার দায়িত্ব কি কেউ ডোনাল্ড ট্রাম্পকে বা নেতানিয়াহুকে দিয়েছিল? এখন যে সেই দেশের মানুষ এক বাক্যে সবাই বলা যায় সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, সম্মান জানাচ্ছে এবং তার হত্যার বিচার চাইছে, তার হত্যার প্রতিশোধ চাইছে, এই প্রত্যাশার কি জবাব হবে? সর্বোচ্চ নেতার রক্তের বদলা নেওয়ার জন্য যে সমস্ত মানুষ দাবি জানাচ্ছে, সেই দাবিকে কিভাবে অ্যাড্রেস করবে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু? তাদের কাছে কি জবাব আছে? এখন ইরানিরা ঠিক এইভাবেই ভাবছে। কারবালার ময়দানে ইমাম হোসেনকে নির্মমভাবে শহীদ করার পরে যেমন এজিদের কাছে বা তার সাঙ্গপাঙ্গদের কাছে কোনো জবাব ছিল না, সর্বোচ্চ নেতাকে এইভাবে নির্মমভাবে শহীদ করার পর ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কাছেও কোনো জবাব নেই। কারবালার সেই দিনের ঘটনা আর আজকের এই দিনের ঘটনার ভিতরে তেমন কোনো তফাৎ নেই। ইরানিরা এইভাবেই ভাবছে। ইরানিরা এইভাবে ভাবছে যে সর্বোচ্চ নেতা তার জীবন দিয়ে, তার শেষ রক্তবিন্দু দিয়ে সত্য এবং মিথ্যার ভেতর পার্থক্যটা দেখিয়ে দিয়ে গেলেন। খুব বাস্তব কথা হচ্ছে, সর্বোচ্চ নেতা বেঁচে থাকা অবস্থায় ইরানের মানুষ যতটা না ঐক্যবদ্ধ ছিল, তিনি শহীদ হওয়ার পর তার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ হলো। সেক্ষেত্রে তার শাহাদাত মানুষকে ঐক্যবদ্ধ করেছে। শুধু ইরানের জনগণ কেন, সারা বিশ্বের মানুষ তো যেভাবে ইরানকে চিনলো, ইরানের সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানালো, ইরানের সর্বোচ্চ নেতাকে চিনলো, ভালোবাসলো, তিনি জীবিত থাকা অবস্থায় কিন্তু এতটা ছিল না। এই প্রত্যেকটা ঘটনা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য মেসেজ। তারা নিশ্চয়ই ইরানে এই যে জনসমুদ্র, মানুষের ঢল দেখে তাদের নিশ্চয়ই ঘুম হারাম হয়ে গেছে, তারা ঘুমাতে পারছে না। নিশ্চয়ই তাদের মিনিমাম বিবেক বলে যদি কিছু থাকে, তাহলে তারা বিবেকের কাঠগড়ায় এখন আসামি। তারা বিবেকের কাঠগড়ায় আসামি হোক না হোক, তারা এই ভয়টুকু পাচ্ছে, যারা আজকে ইরানের মাটিতে দাঁড়িয়ে, যারা ইরানের সর্বোচ্চ নেতার কফিন ছুঁয়ে শপথ করছে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ দেওয়ার, তারা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তারা সবসময় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর পেছনে ছায়ামূর্তির মতো থাকবে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কখনো শান্তিতে থাকতে পারবে না। তাদের জীবনটা যাবে শুধুমাত্র এইভাবে হত্যাকাণ্ডের ভেতর দিয়ে। তারা কখনো হত্যাকাণ্ড থামালে নিজেদেরকে সেফ ফিল করবে না। তবে সর্বোচ্চ নেতার এই শাহাদাতের ভেতর দিয়ে ইরানি জনগণের ভেতরে যাদের সামান্য এদিক ওদিক ছিল, হয়তো কেউ কেউ আমেরিকার প্রতি সমর্থন জানাতো বা ইরানের যে রাষ্ট্র ব্যবস্থা তার প্রতি হয়তো একটু বিদ্বেষ ছিল, আমার মনে হয় যে সর্বোচ্চ নেতার শাহাদাতের মধ্য দিয়ে এবং তাদের চোখের সামনে তাদের দেশের উপরে সরকার পরিবর্তনের নামে নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা যেভাবে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে নিশ্চয়ই ইরানিদের চোখ খুলে গেছে যে আমাদের সরকার পরিবর্তনের নামে আমাদের উপরে কিভাবে হত্যাকাণ্ড চালালো। মিনাব স্কুলে যে সমস্ত শিশু বাচ্চাদের হত্যা করা হয়েছে, তারা কোন রাজনীতির সাথে জড়িত ছিল? তাদের অপরাধটা কি ছিল? তারা কি সরকারের কেউ ছিল? তাদের হত্যা করা হলো কেন? এইভাবেই তো যুগের পর যুগ আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে জনপদে জনপদে এইভাবে অভিযান চালাচ্ছে এবং রাষ্ট্রের পর রাষ্ট্র, জনপদের পর জনপদ ধ্বংস করে দিচ্ছে। এমনই তো অভিযোগ, এমনই তো বাস্তবতা। বিশেষজ্ঞরা তো এইভাবেই ভাবছেন, এইভাবেই বলছেন। তাহলে আমেরিকা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করে, জনগণের শাসনের কথা যদি তারা বলে,
তাহলে আজকে যে জনমত আমরা ইরানের বুকে দেখতে পাচ্ছি, সেই জনমতকে তারা কিভাবে মূল্যায়ন করবে? এই জনমতকে তারা কিভাবে মূল্য দেবে? আসলে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কোনো জবাব থাকবে না। তবে এটাও ঠিক যে তারা ইরানের উপরে হামলা করতে এসে যথেষ্ট উচিত শিক্ষা পেয়েছে, যথেষ্ট শিক্ষা হয়েছে তাদের, এবং এখনও খানিকটা সম্ভবত বাকি আছে। হরমুজ প্রণালী কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন প্রশাসন বা ইসরায়েল ইরানের সাথে বাড়াবাড়ি করে, তাহলে পরিণতি সম্ভবত আরও খারাপ হবে। আমার কাছে তেমনই মনে হচ্ছে। কারণ ইরানের যে জনগণ, তারা কিন্তু টকবক করে ফুটছেন। সর্বোচ্চ নেতার শাহাদাতের পরে যে অবস্থাটা ছিল, তার চেয়ে অবস্থা আরও কয়েক গুণ এখন বেড়ে গেল। প্রতিশোধের স্পৃহা এখন তাদের ভেতরে বেড়ে গেল, এই কফিন, এই লাশ, এই জানাজায়, এই শোক মিছিল থেকে। অতএব ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার ভেতর দিয়েই সমস্ত সবকিছু শেষ হয়ে যায়নি। বরং আমি মনে করছি, বা বিশ্লেষকরা অনেকেই বলছেন, আমেরিকা এবং ইসরায়েলের পতনের হয়তোবা শুরু। অনেকে এরকমভাবে বলছেন। আমি যদিও ঠিক এইটা বলতে চাই না যে পতন শুরু, কিন্তু তাদেরকে আসলে অনেক খেসারত দিতে হবে, এ কথা ঠিক। দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। সুপ্রিয় দর্শক, এবার ইয়েমেন সম্পর্কে একটু আলোচনা করি। ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরকার আছে, আর রাজধানী সানা কেন্দ্রিক হুতিদের একটি সরকার আছে। যেমন গাজায় হামাসের সরকার ছিল, আর পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের সরকার। এই পশ্চিম তীরের একটু নরমপন্থী ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে, পশ্চিমাদের সাথে সম্পর্ক রাখে, এই সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলা হয়। ঠিক তেমনি ইয়েমেনের কপালেও একই ঘটনা ঘটেছে। সেখানে রাজধানী হুতিদের কন্ট্রোলে, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত হচ্ছে এডেন ভিত্তিক যে সরকার, সেই সরকার। কারণ আমেরিকা, পশ্চিমারা, সৌদি আরব তার পক্ষে। যাই হোক, এই পশ্চিমা সমর্থিত সোকল্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে যে সেনাবাহিনী সমর্থন দেয়, তাদের সাথে হুতি যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা AFP, ফরাসি বার্তা সংস্থা, এই বার্তা সংস্থার কাছে এডেন ভিত্তিক সরকারের একজন সেনাবাহিনীর কর্মকর্তা জানিয়েছেন যে হুতিদের হামলায় অন্তত 15 জন সেনা নিহত এবং 23 জন আহত হয়েছে। তিনি আবার দাবি করেছেন যে হুতিরাও 50 জন মারা গেছে, আরও অনেকে আহত হয়েছে। কিন্তু এই খবর ফ্যাক্ট হচ্ছে যে আন্তর্জাতিক গণমাধ্যমে হেডলাইন হয়নি। হেডলাইনটা হয়েছে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের অনুগত সামরিক বাহিনীর 15 জন সদস্য নিহত আর 23 জন আহত। আর গত কয়েকদিন ধরে কিন্তু আমি বলছিলাম যে ইয়েমেনে অনেক কিছু ঘটছে। ইয়েমেনে ইরানের বিমান নামলো, সৌদি আরবের অবরোধ ভেঙে হুতিরা আবার সৌদি আরবকে হুমকি দিল, সৌদি আরব আবার হুমকি দিল। এরপরেই এই দুই পক্ষের ভেতরে সংঘর্ষ লাগলো। এই সংঘর্ষটা হয়েছে মূলত ইয়েমেনের পশ্চিমাঞ্চলে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে আল হুদাইদা এই প্রদেশে। এটা কিন্তু একেবারে লোহিত সাগরের তীরবর্তী একটা প্রদেশ। এর সাথে কিন্তু সৌদি আরবের সীমান্ত রয়েছে। ধারণা করার যথেষ্ট কারণ আছে যে ইয়েমেনের ভেতর থেকে আসলে সৌদি আরব এখনও তার হাত গুটিয়ে নেয়নি। সে এখানে এখনও নানা রকমের খেলতামাশা করতে চায়। কিন্তু আঞ্চলিক যে পরিস্থিতি, তাতে তাদের হুঁশ হওয়া উচিত যে এই পরিস্থিতিতে তাদের কি করা দরকার। ভুল ক্যালকুলেশন করলে কিন্তু তারা বিপদে পড়বে এবং আঞ্চলিক পরিস্থিতি আবার ঘুরে যাবে। সে জায়গা থেকে আমি মনে করি সৌদি আরবের ইয়েমেনের সংকট সমাধানের ব্যাপারে একের জরুরি ভিত্তিতে সমর্থন দেওয়া দরকার, এবং ইয়েমেনে যাতে এই ধরনের অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের সেনারা অপর পক্ষের সাথে গোলমাল বা যুদ্ধ করে যাতে হতাহতের ঘটনা না ঘটে, সেই দিকে নজর দেওয়া উচিত, সেই ব্যবস্থা করা উচিত। অন্তত এখানে সৌদি আরব যদি একদম চুপ থাকে, তাহলেও আমার মনে হয় যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব আন্তর্জাতিক অঙ্গন এবং সৌদি সরকার সবাই ইয়েমেনের এই সংকট সমাধানের ক্ষেত্রে ইতিবাচকভাবে এগিয়ে আসবেন। সুপ্রিয় দর্শক,
এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, সর্বোচ্চ নেতা, ইরানের সর্বোচ্চ নেতাকে যে ডিকটেটর বলে তাকে হত্যা করা হলো, এখন যে জনসমুদ্র দেখছে, এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কি জবাব হবে? তারা কি জবাব দেবে? আর এই অবস্থায় ইরানের বিপুল সংখ্যক মানুষ প্রতিশোধের কথা বলছে। আসলে পরিস্থিতি কোথায় যাবে, কি হবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এখনকার মতো এখানেই আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।